নিয়ে আসবো আমাদের সেম চ্যাপ্টার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, তো চ্যাপ্টারটা আমাদের আগের মতোই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটায় টপিকটাকে আমি নাম দিলাম হচ্ছে এটা যে সল্ট অ্যানালাইসিস, না নাম দিলাম হচ্ছে সল্ট অ্যানালাইসিস। আমাদের টার্গেট বুঝেই যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে সল্ট অ্যানালাইসিস। ওকে, তো আমরা এই সল্ট অ্যানালাইসিস মানে আসলে কি জানো, মানে সল্ট অ্যানালাইসিস বলতে আসলে আমরা বুঝবো যে সল্ট আইডেন্টিফিকেশন। সল্ট আইডেন্টিফিকেশন অ্যাকচুয়ালি এটা হবে সল্ট আইডেন্টিফিকেশন, আর এটা হচ্ছে একটা ল্যাবরেটরি টেস্ট। এটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল ল্যাবে এটা করতে হয়। তো এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা ব্যাপার আর কি, ল্যাবরেটরি টেস্ট। তো সল্ট আইডেন্টিফিকেশন হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। তো সল্ট আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আরেক ভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, তার মানে আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আচ্ছা, তুমি যদি সামহাউ আইডেন্টিফাই করতে পারো যে তোমার গিভেন সল্টে ক্যাটায়ন কোনটা আর গিভেন সল্টে অ্যানায়ন কোনটা, তো ইউ মাস্ট ক্যান সে যে তোমার গিভেন সল্ট কি। সাপোজ ইউ ক্যান আইডেন্টিফাই ক্যালসিয়াম প্রেজেন্ট ইন ইউর সল্ট এন্ড সালফেট প্রেজেন্ট ইন ইউর সল্ট, তাহলে তো তুমি বলতেই পারতেছো যে তোমার গিভেন সল্ট কি, ক্যালসিয়াম সালফেট। তাহলে কি হলো, সল্ট আইডেন্টিফাই হয়ে গেল না? তো সল্ট আইডেন্টিফিকেশন মানে কি? আইডেন্টিফিকেশন অফ ক্যাটায়ন এন্ড আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন, রাইট? এটাকে আবার এভাবে বলে থাকবে, আইডেন্টিফিকেশন অফ বেসিক রেডিক্যাল এন্ড অ্যাসিড রেডিক্যাল। অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন না বলে, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন না মেনশন করে এটাকে এভাবেও বলতে পারে যে আইডেন্টিফাই করো বেসিক রেডিক্যাল বা আইডেন্টিফাই করো অ্যাসিড রেডিক্যাল। তো সল্টে তোমার ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে। সল্ট মানে তার দুইটা আয়ন থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেটা ক্যাটায়ন সেটা হচ্ছে বেসিক রেডিক্যাল, আর যেটা অ্যানায়ন সেটা হচ্ছে অ্যাসিড রেডিক্যাল। তার মানে হচ্ছে সল্ট ইজ ইকুয়াল টু বেসিক রেডিক্যাল প্লাস অ্যাসিড রেডিক্যাল, তাই না? তাহলে সল্ট মানে কি বুঝবো, সল্ট হচ্ছে গিয়ে বেসিক রেডিক্যাল প্লাস অ্যাসিড রেডিক্যাল। মনে করো সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যার বেসিক রেডিক্যাল হচ্ছে সোডিয়াম প্লাস, অ্যাসিড রেডিক্যাল হচ্ছে ক্লোরাইড মাইনাস। সোডিয়ামটা কেন বেসিক রেডিক্যাল, কারণ এটা কার পার্ট, পার্ট অফ বেস। আর ক্লোরিনটাই বা কেন অ্যাসিড রেডিক্যাল, কারণ এটা কার পার্ট, এটা পার্ট অফ অ্যাসিড। তো এই কারণেই বলা হয় বেসিক রেডিক্যাল এন্ড অ্যাসিড রেডিক্যাল। তো এই জন্য অনেক সময় বলবে যে আইডেন্টিফাই দ্য বেসিক রেডিক্যাল অর আইডেন্টিফাই দ্য অ্যাসিড রেডিক্যাল। যদি এটা বলে তাহলে বুঝে নিবা যে ক্যাটায়ন অ্যানায়ন আইডেন্টিফাই করতে বলা হয়েছে, রাইট? এখন এই সল্ট আইডেন্টিফিকেশনের জন্য না, এই বা সল্ট অ্যানালাইসিস করতে গেলে কিংবা সল্ট আইডেন্টিফিকেশন করতে গেলে আমাদেরকে দুইটা মেথড ফলো করতে হয়। একটাকে আমরা বলবো হচ্ছে ফ্লেম টেস্ট, ফ্লেম টেস্টটাকে বলা হয়ে থাকে ড্রাই টেস্ট। আর একটা মেথড আমরা ফলো করে থাকবো সেটা হচ্ছে ওয়েট টেস্ট। তার মানে হচ্ছে ড্রাই টেস্ট এন্ড ওয়েট টেস্ট, সিম্পলি না, একটা হচ্ছে ড্রাই টেস্ট, একটা হচ্ছে ওয়েট টেস্ট। তো ড্রাই টেস্ট যেটা, এটা অলসো নোন অ্যাজ ফ্লেম টেস্ট। তো ফ্লেম টেস্ট বা ড্রাই টেস্ট, আরেকটা হচ্ছে ওয়েট টেস্ট। তো এই দুইটা টেস্ট হচ্ছে ফর আইডেন্টিফিকেশন অফ সল্ট, মানে সল্ট আইডেন্টিফাই করতে গেলে ফ্লেম টেস্ট বা ড্রাই টেস্ট করতে হয় এন্ড ওয়েট টেস্ট করতে হয়। তো আমরা শুরু করতেছি হচ্ছে ফ্লেম টেস্ট দিয়ে। ফ্লেম টেস্ট, ওকে। সো ফ্লেম টেস্ট অর যেটাকে আমরা বলি হচ্ছে ড্রাই টেস্ট, ওকে। রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে ফ্লেম টেস্টটা না শুধু ক্যাটায়নের জন্য। ফ্লেম টেস্টটা শুধুমাত্র ক্যাটায়নের জন্য, আর শুধু ক্যাটায়ন বললে হবে না, শুধুমাত্র মেটাল আয়নের জন্য। তার মানে ফ্লেম টেস্ট অল ওভার না, ফ্লেম টেস্ট হচ্ছে শুধু মেটাল আয়ন ডিটেক্ট করা যায়। মেটাল আয়ন ডিটেক্ট করা যায়, তার মানে ইনডিরেক্টলি মেটাল ডিটেক্ট করা যায়।
তার মানে ফ্লেম টেস্ট হচ্ছে মেটাল আয়ন অর মেটাল ডিটেক্ট হবে, মেটাল আয়ন অর মেটাল ডিটেকশন। তো মেটাল আয়ন অথবা মেটাল ডিটেকশন এটাই হচ্ছে তোমার ফ্লেম টেস্ট। ওকে, এটা হচ্ছে ফ্লেম টেস্ট। তো আমরা সেই ফ্লেম টেস্ট নিয়ে এখন কথা বলবো। ওকে, সো ফ্লেম টেস্ট যেটা দিয়ে আমরা মেটাল আয়ন বা মেটাল ডিটেক্ট করব। এখন এই ফ্লেম টেস্টের প্রিন্সিপালটা কি? বুঝলেন, এই ফ্লেম টেস্টের প্রিন্সিপাল কি? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ফ্লেম টেস্ট? অর্থাৎ ফ্লেম টেস্টের প্রিন্সিপাল কি, কিভাবে ফ্লেম টেস্ট করা হয়ে থাকে, ফ্লেম টেস্টের প্রিন্সিপাল কি? তাহলে ফ্লেম টেস্টের প্রিন্সিপাল যেটা তোমরা দেখো, ফ্লেম টেস্টের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে এরকম যে এক্ষেত্রে একটা বুনসেন বার্নার নেওয়া হয়। প্রিন্সিপাল বলতে প্রসিডিউর সহ বলবো, একটা বুনসেন বার্নার নেওয়া হয়, ঠিক আছে, যেটা বুনসেন বার্নার থেকেই কি হবে, ফ্লেম হবে, ফ্লেম তৈরি হবে। তো বুনসেন বার্নারের তোমার এটা তো বুনসেন বার্নার, এখানে একটা হোল মতো থাকে আর কি। বুনসেন বার্নার হলে এখানে একটা হোল মতো থাকে। আমি এর বাইরে দিকে একটা ডট ডট সাইন দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে বুনসেন বার্নার। আচ্ছা, এই বুনসেন বার্নারের না এই যে যে ফ্লেমটা, এই ফ্লেমের যে আউটার সারফেসটা, আউটার সারফেস যেটা, এই সারফেসটা হলো গিয়ে তোমার হলো নন লুমিনাস, নন লুমিনাস ফ্লেম। এই আউটার সারফেসকে ধরা হয় হচ্ছে নন লুমিনাস ফ্লেম হিসেবে, আউটার সারফেসকে ধরা হয় হচ্ছে নন লুমিনাস ফ্লেম। ওকে, তার মানে হচ্ছে বুনসেন বার্নার সম্পর্কে একটু আইডিয়া তোমার থাকতে হবে। বুনসেন বার্নার নিয়ে আইডিয়াটা আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা আরেকটা চ্যাপ্টার আছে সেখানেও যায় এটা হেল্প হবে। ওকে, তো বুনসেন বার্নারের যে ফ্লেম, তার যে আউটার সারফেসটা সেটা হচ্ছে নন লুমিনাস ফ্লেম, আর নন লুমিনাস ফ্লেম হচ্ছে অক্সিডেশন ফ্লেম। রিমেম্বার, যে নন লুমিনাস ফ্লেম সেটাই হচ্ছে কি অক্সিডেশন ফ্লেম। নন লুমিনাস ফ্লেমটাকে মনে করবা এটা হচ্ছে অক্সিডেশন ফ্লেম। তাহলে নন লুমিনাস ফ্লেম হচ্ছে গিয়ে অক্সিডেশন ফ্লেম। তাহলে অক্সিডেশন ফ্লেম কোনটা আমরা বুঝতে পারলাম না, যে কোনটা অক্সিডেশন ফ্লেম। আর এটার যে ইনার সাইডটা, ইনার রিজিয়ন, এর যে ইনার রিজিয়ন, এই ইনার রিজিয়ন হচ্ছে লুমিনাস, লুমিনাস স্যার ফ্লেম। মেসেঞ্জারে ওই যে মেসেজ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ স্যার। কি লিখতেছে স্যার, লেট মি ইন, আমি তো বারবার ওরে ইন দিচ্ছি কিন্তু ওর জয়নিং দেখাচ্ছে না। আমি তো এক্সেপ্ট দিচ্ছি বারবার, কিন্তু ওর আইডিটা জয়েন দেখাচ্ছে না। আমি ওরে বলতেছি যে ও লিভ নিয়ে আবার রিফ্রেশ দিয়ে জয়েন করুক। আচ্ছা, আচ্ছা যাক, তো যেটা বলতেছিলাম স্যার একটা সেটা কোয়েশ্চেন হচ্ছে ছিল। এরকম। হ্যাঁ মাসুদ, বলো। স্যার আপনার এই যে ফ্লেমটা যে দিয়েছেন এর উপরের ডটগুলা কি? মানে ডট বলতে কি, আসলে ডট না, মানে ডট দিয়ে বোঝানো আরেকটা সারফেস বোঝানোর জন্য। ওই ডটটা মানে হচ্ছে কি একটা সারফেস এরিয়া বোঝানোর জন্য, বুঝছো? ওই ডটটা তাহলে দিয়ে আমরা আমি যে এক, স্যার তাহলে আমরা বলো। যেই মানে আউটসাইডে যেই আলোটা দেখি ওইটা না, তোরে ওইটা, মেইন। ওই আলোটা আউটসাইডের আলোটা, ওটা হলো আউটার সারফেস। আউটসাইডের যে আলোটা ওটা হলো লাইটটা, সেটা হলো আউটার সারফেস, ওইটাই আমি ডট সাইন দিয়ে বুঝাইছি। তো ওই সাইডটা, ওইটাকে বলা হয় নন লুমিনাস বা নন ব্রাইট। তো ওইটা হচ্ছে কি অক্সিডেশন ফ্লেম। আর যেটা ইনার রিজিয়নে থাকে, ওকে, ফ্লেমের, সেটাকে বলা লুমিনাস ফ্লেম, আর ওটা হচ্ছে রিডাকশন ফ্লেম। রিডাকশন ফ্লেম, তো অক্সিডেশন ফ্লেম আর রিডাকশন ফ্লেম বোথ থাকে, বোথ টুগেদার।
ওকে, আচ্ছা, তো এইটাই হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে লুমিনাস ফ্লেম এন্ড নন লুমিনাস ফ্লেম। আচ্ছা, এটা হচ্ছে কি বুনসেন বার্নার, এটা হচ্ছে বুনসেন বার্নার। তো এখন এই বুনসেন বার্নারের এটা তো বুনসেন বার্নার না। এখন এই বুনসেন বার্নারের যে অক্সিডেশন ফ্লেমটা আছে, বুনসেন বার্নারের যে অক্সিডেশন ফ্লেম আছে, সেইটা মনে করো এইখানে এই যে এটা বিকার একটা, এই বিকারটাতে আছে হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিকারে কি আছে? বিকারটা হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের। বিকারটা হলো কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিকার। কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিকারে, আচ্ছা, বিকারে রাখা আছে। আচ্ছা, এইটা যেটা এই যে ওয়ার যেটা এখানে ডিপটেড, এখানে একটা ওয়ার ডিপটেড দেখতেছো, একটা ওয়ার ডিপটেড দেখতেছো, এই ওয়ারটাকে বলবা হচ্ছে প্ল্যাটিনাম ওয়ার। এই ওয়্যারটা হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার। ওকে, এই ওয়্যারটা হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার। ওকে, তাহলে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিপটেড একটা প্ল্যাটিনাম ওয়্যার। এই প্ল্যাটিনাম ওয়্যারটাকে এখান থেকে তুলে তারপরে কি করা হয়, এই প্ল্যাটিনাম ওয়্যারের যে তোমার হচ্ছে গিয়া প্ল্যাটিনাম ওয়্যারের যে হেড, প্ল্যাটিনাম ওয়্যারের যে ফ্রন্ট, সেই ফ্রন্টে এখানে কি করা থাকে, এখানেই সল্টটা, উই আর কিপিং সল্ট হেয়ার। অর্থাৎ এই তোমার হচ্ছে যে প্ল্যাটিনাম ওয়্যার, সেই প্ল্যাটিনাম ওয়্যার যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে কিছুটা ওয়েটেড, কিছুটা সফট, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শকিং করা অথবা এটাকে ওয়েটেড করা, সেই রকম একটা ওয়্যার। এই যে ওয়্যারটা, সেই ওয়্যারটা ইউ হ্যাভ টেকেন দিস সল্ট হেয়ার, সাপোজ এটার মধ্যে তোমার সল্ট আছে, এরকম একটা কিছুর মধ্যে সল্ট আছে। এই প্ল্যাটিনাম ওয়্যারটাকে কি করা হইতেছে, এই সল্ট, এই ওয়েটেড যে প্ল্যাটিনাম ওয়্যারটা, সেইটাকে কি করতেছো, সেইটার যেহেতু এটা ওয়েটেড, তাহলে এই প্ল্যাটিনাম ওয়্যারটা দিয়ে তুমি কিছু সল্ট কি করতে পারবা, কালেক্ট করতে পারবে না? এটা তো ওয়েটেড, সো দ্যাট এই ওয়্যারটা দিয়ে কিছু সল্ট তুমি কি করতে পারবা, কালেক্ট করবা। অর্থাৎ এই প্ল্যাটিনাম ওয়্যারের যে হেড, মাথার মধ্যে কিছু সল্ট লেগে থাকবে, ওই মাথাটা নিয়ে তুমি কার কন্ট্যাক্টে নিবা, সেই হচ্ছে নন লুমিনাস ফ্লেম অথবা বুনসেন বার্নারের ফ্লেমের কন্ট্যাক্টে নিবা। কোন ফ্লেমের কন্ট্যাক্টে নিবা? অক্সিডেশন ফ্লেমের। কোন ফ্লেমের কন্ট্যাক্টে? অক্সিডেশন ফ্লেমের। তার মানে ফ্লেম টেস্ট করা হয় কোন ফ্লেমের সাহায্যে বা কোন ফ্লেমের কোন পার্টের সাহায্যে? অক্সিডেশন ফ্লেম। এন্ড রিমেম্বার, এটা একটা এমসিকিউ আছে, খুব পপুলার একটা এমসিকিউ আছে। সেই এমসিকিউটা এমন যে হুইচ অফ দ্য ফলোইং ফ্লেম ইজ ইউজড ইন ফ্লেম টেস্ট ডিউরিং আইডেন্টিফিকেশন অফ মেটাল। অর্থাৎ মেটাল আইডেন্টিফিকেশনের জন্য কোনটা ইউজ করা হয়? অ্যান্সার হবে অক্সিডেশন ফ্লেম। অর্থাৎ কার কন্ট্যাক্টে আনা হয়? অক্সিডেশন ফ্লেমের কন্ট্যাক্টে। তো এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, রিমেম্বার। আর এট দ্য সেম টাইম কোন Sir, which flame is used in identification of? হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ মেটাল আয়ন। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস এমসিকিউ আছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড অথবা হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড, আনসার হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ বলবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সাম আদার অ্যাসিড। তো অ্যান্সারটা কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা একটা ইনফরমেশন, এখানে ইনফরমেশন, প্ল্যাটিনাম ওয়্যার ইনফরমেশন, সব মিলেই কিন্তু ইনফরমেশন। একটা ক্লাসের দুইটা এমসিকিউ আরেকবার বলবেন। মানে হ্যাঁ, সেটাই বলতেছি যে এখানে প্রত্যেকটা জিনিসই তোমার কি ইনফরমেশন। আমার রেকর্ড থাকতেছে তো ক্লাসের, আমার তো ক্লাসের রেকর্ড থাকতেছে, আমার কথাগুলো তো রেকর্ডেড, সো দ্যাট সবগুলো হলো গিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন টু ইউ, সব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে একটা হচ্ছে যে তোমার, আমি কেন এটা লিখলাম যে অক্সিডেশন ফ্লেমের কথা, বিকজ এই কোশ্চেনটা করবে যে ফ্লেম টেস্ট করা হয় কোন ফ্লেমের সাহায্যে, অ্যান্সার অক্সিডেশন ফ্লেম। ফলোড বাই বলতে পারে যে কোন অ্যাসিড ইউজ হয়, অ্যান্সার কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যদি মাল্টিপল কমপ্লিশন হয়, এমন হতে পারে মাল্টিপল কমপ্লিশন, বললো এরকম যে ফ্লেম টেস্ট ইউজড প্ল্যাটিনাম ওয়্যার, কারেক্ট। কনসেন্ট্রেটেড HCl, কারেক্ট। নন লুমিনাস ফ্লেম অথবা অক্সিডেশন ফ্লেম, কারেক্ট। তার মানে কি মাল্টিপল কমপ্লিশনও তো হয়, তো দ্যাট ওভারঅল মনে রাখতে হবে। ওকে, ফাইন। সো এই হচ্ছে গিয়া তোমার আচ্ছা, এবার এই যে যখনই আমরা এই সল্টটাকে এই ফ্লেমের কন্ট্যাক্টে আনি, তখন কি হয়? তখন তোমার এইটা থেকে
কালার মানে ডিফারেন্ট মেটাল হইলে তার ডিফারেন্ট কালার হবে, ডিফারেন্ট মেটাল থেকে ডিফারেন্ট কালার হবে, কালার শো করবে, কালার প্রডিউস করবে, মানে ফ্লেমের কালারটা চেঞ্জ হয়ে যাবে এন্ড একটা নতুন কালার দিবে বা বিভিন্ন রকম কালার রিফ্লেক্ট হবে। তো সেই কালারটা দেখে ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি ওয়েদার ইট ইজ সোডিয়াম অর ইট ইজ পটাশিয়াম অর ইট ইজ ক্যালসিয়াম এটসেট্রা কোনটা তুমি কিন্তু করতেই পারো। কথা বুঝতে পারছো? আচ্ছা, আজকে ওই নতুন জয়নিং মাইশা স্টেবল থাকতেই পারিনি না। আচ্ছা, ওরা লাস্ট একটা মেসেজ দিয়ে রাখি যে পারবে কিনা। আচ্ছা, তো এবার আসো যে তাহলে তুমি আসো যে মেটাল অথবা মেটাল আয়ন, মেটাল বা মেটাল আয়ন, ওকে, আর হচ্ছে কালার ইন ফ্লেম, অর্থাৎ ফ্লেমের কালার কি হবে। তো মোস্ট কমন গুলো আমরা শেয়ার করব, তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হলো সোডিয়াম। ওকে, তাহলে সোডিয়াম আইডেন্টিফাই করতে পারবো কখন, মানে আমরা সোডিয়াম আইডেন্টিফাই করব কখন? হ্যাঁ, তো সোডিয়াম সাপোজ টু সে সোডিয়াম, তাহলে ফ্লেমের কালার হবে গোল্ডেন ইয়েলো। তাহলে যদি সোডিয়াম মেটাল হয় তাহলে কালার হবে কি গোল্ডেন ইয়েলো। তার মানে যদি দেখো যে গোল্ডেন ইয়েলো কালার, সাপোজ এটা গোল্ডেন ইয়েলো কালার, যদি এমন হয় যে গোল্ডেন ইয়েলো কালার, তাহলে কি আইডেন্টিফাই হলো যে সোডিয়াম প্রেজেন্ট। গোল্ডেন ইয়েলো কালার হলে কি আইডেন্টিফাই হলো যে এটা কি গিভেনটা সোডিয়াম। তবে একটু বলে রাখি, অনেক সময় হয় কি গোল্ডেন কথাটা থাকে না, শুধু ইয়েলো বলে, তাইলেও কারেক্ট। অর্থাৎ সোডিয়ামের জন্য যদি কালারটা শুধু ইয়েলো, দেখো যে গোল্ডেন ইয়েলো বলেনি, মানে ইয়েলো বলছে, তাহলেও কারেক্ট। ওকে, তো ইয়েলো হলেও কারেক্ট। আচ্ছা, তো ইয়েলো হলেও কি হবে, কারেক্ট হবে। তো এমনটা হতেই পারে। এবারে তোমার সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে কি পটাশিয়াম, যেটা আছে। তো পটাশিয়ামটা আমরা অবশ্য পিঙ্ক বলি, মানে আমরা যদিও দেখবা যে পটাশিয়ামের এগেনস্টে অপশনে পিঙ্ক দেওয়া থাকে, পটাশিয়ামের জন্য অপশনে পিঙ্ক দেওয়া থাকে, কিন্তু রিমেম্বার আসলে এটা পিঙ্ক না বলে যদি ভায়োলেটও কোথাও লেখা থাকে তাহলেও এগ্রি করবা, মানে এটাও কারেক্ট। ভাবতে স্যার পারো যে স্যার পিঙ্ক ভায়োলেট কি একসাথে দিবে, না, নো চান্স, নো ওয়ে, হয় পিঙ্ক দিবে নয় ভায়োলেট দিবে। সো দ্যাট এটা এমন হতে পারে যে তোমার পটাশিয়ামের এগেনস্টে সামহায়ার পিঙ্কও লিখবে, আবার সামহায়ার ভায়োলেটও লিখবে। অনেক জায়গায় এমনও লেখা আছে পার্পল, অনেক জায়গায় এমনও লেখা আছে লিলিয়াক। তো মোট কথা হচ্ছে আমরা অপশনে কি পাবো, পিঙ্ক অথবা ভায়োলেট পাবো। আচ্ছা, ক্যালসিয়াম অ্যানাদার ইম্পর্টেন্ট, যেটা ক্যালসিয়ামের কালারটা পাওয়া হচ্ছে ব্রিক রেড। হ্যাঁ, তো ক্যালসিয়ামটাকে মানে এভাবেই মেনশন করবে যে ব্রিক রেড, অর্থাৎ রেড না বলে এটা বলবে যে ব্রিক রেড। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্টটার মধ্যে এই তিনটাই আসলে খুব ফ্রিকোয়েন্ট, এই তিনটাই হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট। তাছাড়া একটা শুধু ট্রানজিশন মেটাল থেকে আসতেছি, এটা হলো আয়রনের কথায় আসতেছি। সাপোজ আয়রন হলো গোল্ডেন, এটা কোনো ইয়েলো না, শুধু এটা আয়রনের জন্য লিখে গোল্ডেন, আয়রনের গোল্ডেন। আরেকটা লিখে দিচ্ছি শেষে ক্যালসিয়াম, সরি কপার, আরেকটা অ্যাড করে দিলাম, সেটা হলো কপার। যদি কপার আছে তাহলে কপার হলো ব্লুইশ গ্রিন, কপারের কালার হবে ব্লুইশ গ্রিন, কপার হলে ব্লুইশ গ্রিন। আমার মনে হয় এটাই এনাফ, এটা এই কয়টাই এনাফ টু নো। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ফ্লেম টেস্ট কি এন্ড ফ্লেম টেস্ট পারপাস কি এন্ড কিভাবে মেটাল আইডেন্টিফাই হয়, মেটাল কি কোন মেটাল এটা আইডেন্টিফাই করা পসিবল হয়। ওকে, তো এটা এখন আমাদেরকে তোমার এই এন্ডে দুইটা এক্সপ্লেনেশন আমাদেরকে শেয়ার করতে হয় তোমাদের সাথে। এক্সপ্লেনেশন
দুটো এক্সপ্লেনেশন আমাদেরকে শেয়ার করতে হয়, খুবই ইম্পর্টেন্ট মানে বলা যেতে পারে আর কি এক্সপ্লেনেশনটা। তার ফার্স্ট এক্সপ্লেনেশন যে হোয়াই concentrated HCl is used in flame test. এই কোশ্চেনটা না, যে হোয়াই কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজড ইন ফ্লেম টেস্ট। ওকে, এটা 2 মার্কের জন্য একটা আইডিয়াল কোশ্চেন। 2 মার্কের জন্য এটা একটা আইডিয়াল কোশ্চেন বলতে গেলে। ওকে, একটা টিচার বা সামবডি যদি একটা কোশ্চেন করতে যায়, তখন যদি তাকে একটা কোশ্চেন সেট করতে হয় বিতে, তাহলে আমার মনে হয় সবার আগে স্যার এটার কথাই মনে পড়বে। মানে এত একটা পপুলার, যেটা কনজিকিউটিভ 2 বছর আসতে দেখা গেছে। মানে কোশ্চেন কিন্তু সহজে রিপিট হয় না ইদানিং কাল, মানে 1 বছরের আরেক বছর হয় না, নতুন 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 কোশ্চেন অ্যাড হয়। মানে এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটা রিপিট হয় বারবার। তো এই কোশ্চেনটা এই কারণে আসছে যেহেতু, তো আমরা সেটা ডিসকাস করি না, যে হোয়াই কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজড ইন ফ্লেম টেস্ট, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ইউজ করা হয় ফ্লেম টেস্টে। আমাদের টার্গেট থাকে যে ফ্লেমে আমরা উই উইল কিপ কন্টাক্ট দ্য সল্ট ইন ফ্লেম, অর্থাৎ আমরা ফ্লেমের কন্টাক্টে সল্টটাকে নিয়ে আসবো। তো তার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে শক করে তারপরে আনতে হবে কেন? মানে এটা কি এমন যে তোমরা ভাবছো যে শুধু ওয়েট করার জন্য এটা করছে? মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ইউজ করতে ওয়েট করার জন্য, তারপরে লবণটা ধরা যাবে না এই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিষয়টা কি এমন না? তাহলে তো অন্য কিছু ব্যবহার করতে পারতাম। কথা হচ্ছে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড? কথা হচ্ছে যে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিপ করতে হবে, এটাকে ডিপটেট করা লাগবে। ওকে, তো এইটার কারণটা আমরা শেয়ার করবো এখন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, কারণটা হচ্ছে সাপোজ তোমার গিভেন সল্ট কি হতে পারে? সোডিয়াম ক্লোরাইড। তোমার গিভেন সল্ট কি হতে পারে? সোডিয়াম সালফেট। তোমার গিভেন সল্ট হচ্ছে সোডিয়াম কার্বনেট, রাইট না? তোমার গিভেন সল্ট ইভেন সোডিয়াম নাইট্রেট। তাহলে তোমার গিভেন সল্ট কি হতে পারে? এনি অফ দেম। তোমার গিভেন সল্ট কি হতে পারে? এনি অফ দেম, সোডিয়াম ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট। ক্যালসিয়াম, সাপোজ ক্যালসিয়াম ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট। আয়রন, ফেরাস ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট। তো দ্যাট তোমার যে কোনো ফর্মেই থাকতে পারে, ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট যে কোনো ফর্মেই তো থাকতে পারে, পারে না? পারে। তো এর মধ্যে এই ক্লোরাইড সল্ট হচ্ছে ভোলাটাইল। ক্লোরাইড সল্টটা হচ্ছে কি? ভোলাটাইল। ক্লোরাইড সল্ট অফ এভরি সল্ট, ক্লোরাইড সল্ট অফ এভরি মেটাল হচ্ছে ভোলাটাইল। ক্লোরাইড সল্ট অফ এভরি মেটাল ভোলাটাইল, নট অনলি সোডিয়াম ক্লোরাইড। যে কোনো ক্লোরাইড সল্টই কি স্লাইটলি ভোলাটাইল বা মোর ভোলাটাইল দেন এদের চেয়ে। আচ্ছা, এখানে একটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে এই জায়গাতে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে তোমরা সাবলিমেশন আর ভোলাটাইলিটিকে এক করে ফেলো। তোমরা সাবলিমেশন আর ভোলাটাইলিটিটাকে একই মনে করো। এই জায়গাতে আমি একটা অ্যান্সার দেই, হ্যাঁ, আমার মতো করে। সেটা হলো সব সাবলিমিটেড সাবস্টেন্সই ভোলাটাইল। আবার বলি যে সব সাবলিমিটেড সাবস্টেন্সই ভোলাটাইল, বা সব ভোলাটাইল সাবস্টেন্স সাবলিমেশন হয় না। নেট চলে গেছে আর সানজানা বেরিয়ে গেছে, কি অবস্থা আছে। যাই হোক, দেখো আমার কথাটা ক্যাচ করার চেষ্টা করো। কি বললাম? যে তোমরা যেই তোমাদের একটা মিস্টেক হয় কোথায়, যে তোমরা ভোলাটাইল আর সাবলিমেশন এক করে ফেলো। আমার এখানে তোমাদের জন্য আনসার হলো যে মনে করবা যে যারা সাবলিমিটেড তারা সবাই ভোলাটাইল, কিন্তু সব ভোলাটাইল সাবলিমেশন হয় এমনটা না। সব ভোলাটাইল যারা তারা সাবলিমেশন হবে এমনটা না। ভোলাটাইল মানে হলো যে সহজে কি হয়? ডিসোসিয়েট হয়। যেটা যত ভোলাটাইল সেটা তত সহজে ডিসোসিয়েট হয়, যেটা যত ভোলাটাইল সেটা তত সহজে ডিসোসিয়েট হয়। এটা হলো ভোলাটাইলিটি, এটা হচ্ছে ভোলাটাইলিটি। তার মানে হচ্ছে অল ক্লোরাইড সল্ট ভোলাটাইল, অর্থাৎ ক্লোরাইড সল্ট মোর ভোলাটাইল। ভোলাটাইল না এমন তো কেউ না, সবাই কম আর বেশি ভোলাটাইল, কিন্তু ক্লোরাইড সল্ট হচ্ছে মোর ভোলাটাইল। ক্লোরাইড সল্ট হচ্ছে মোর ভোলাটাইল। তো you came to know যে ক্লোরাইড সল্ট মোর ভোলাটাইল, so that you could understand যে তাইলে ক্লোরাইড সল্ট হইলে কি হবে? সহজে ডিসোসিয়েট হয়। ক্লোরাইড সল্ট হইলে কি হয়? সহজে ডিসোসিয়েট হয়। আচ্ছা, ক্লোরাইড সল্ট যেহেতু সহজে ডিসোসিয়েট হয়, তাহলে আমার জন্য এটা একটা
যেটা যত ভোলাটাইল সেটা ফ্লেমে কালার তত সহজে দেয়, যেটা যত ভোলাটাইল সেটার ফ্লেমের কালার তত বেশি ব্রাইট হয়, যেটা যত ভোলাটাইল তার ফ্লেমের কালার তত হয়, ব্রাইট হয়, এবং তার ফ্লেমের কালার তত সহজে হয়। তো আমরা কাজটাকে একটু সহজ করতে চাচ্ছিলাম, বা আমরা একটু আরো এটাকে কালারফুল দেখতে চাচ্ছি, আরো ব্রাইট দেখতে চাচ্ছি। তার জন্য আমরা চাইতেছি যে আমার সল্ট যেন ক্লোরাইড সল্ট হয়, আমার সল্টটা যেন গিভেন সল্টটা যেন কি হয়, ক্লোরাইড সল্ট হয়। এখন ইউ আর সাপোজ টু গিভেন সালফেট, ইউ আর সাপোজ টু গিভেন কার্বনেট, তাহলে হাউ ক্যান ইউ ম্যানেজ ক্লোরাইড? তখন তুমি কি করলা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে এটাকে জিপটেড করে নিলা, ওয়েটেড করে নিলা। তাহলে কি হবে, ইভেন তোমার ক্লোরাইড যদি সল্ট থাকে তো থাকলোই সে ক্লোরাইড সল্ট, কিন্তু বাকি সল্ট গুলো তখন কিসে কনভার্ট হয়ে যাবে, সব কিসে কনভার্ট হয়ে যাবে, বিকজ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সব কি হয়ে যাবে, তার মানে প্রত্যেকটা তখন ফ্লেমে যাবে কি হিসেবে, প্রত্যেকটাই তখন ফ্লেমে যাবে কি হিসেবে, সোডিয়াম ক্লোরাইড হিসেবে। সবাই ফ্লেমের কন্ট্যাক্টে যাচ্ছে কি হিসেবে, সেটা হচ্ছে গিয়া ক্লোরাইড সল্ট হিসেবে। তো আমরা এইটা করবার জন্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি, এই কাজটা করার জন্য, যেন আমার সল্টটা যেন ক্লোরাইড সল্ট হিসেবে ফ্লেমের কন্ট্যাক্টে যায়, আমার সল্টটা যেন ক্লোরাইড সল্ট হিসেবে ফ্লেমের কন্ট্যাক্টে যায়। মানে হুইচ এভার দ্য সল্ট গিভেন, যে সল্টই আমাকে দিক না কেন, আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে মেক শিওর করছি যে আমার সল্টটা যখন কন্ট্যাক্টে গেছে তখন সেটা ক্লোরাইড সল্ট, আর ক্লোরাইড সল্ট যেহেতু ভোলাটাইল এই জন্য সহজে ফ্লেম দিবে। সো দ্যাট আমরা কি করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। আন্ডারস্টুড? Another explanation, why beryllium and magnesium do not give flame test। অর্থাৎ কোশ্চেনটা কি হলো তাহলে, যে বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এরাও কিন্তু মেটাল, বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এরাও তো মেটাল না, এখানে কিন্তু নন মেটালের কোনো কথা আসতেছে না। নন মেটালরা কালার দেয় না কেন, এটা জীবনে জিজ্ঞাসা করবে না, কারণ এখানে তো নন মেটালরা তো রিলেভেন্ট না, ঠিক না? রিলেভেন্ট হচ্ছে যারা মেটাল। এখন এই দুইটাও তো মেটাল, বেরিলিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, বাট দে ডো নট গিভ ফ্লেম টেস্ট। উই কান্ট আইডেন্টিফাই বেরিলিয়াম এন্ড বোরন বাই দ্য হেল্প অফ ফ্লেম টেস্ট। অর্থাৎ বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্ট দেয় না। So that you must can get an example, or you must can get a MCQ, which of the following doesn't give flame test? তাহলে any of them যে কোনো একটা থাকবে। আর যদি মাল্টিপল কম্পিটিশন হয় যে ফ্লেম টেস্ট is not given by বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাহলে কি হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। মানে পসিবিলিটি গুলো চিন্তা করতে হবে, ঠিক না? আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে যে কেন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্ট দেয় না, কেন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্ট দেয় না, সেটা তো জানতে হবে না? খুব ইম্পর্টেন্ট এটাও। এবার এসো আমরা যাব অরিজিন অফ কালার। আমরা কিসে যাব, অরিজিন অফ কালার, অর্থাৎ কালারের অরিজিন কি, কোত্থেকে কালার পাইলাম আমরা, কালার আসলো কোত্থেকে, ঠিক না? সেটাতে যাই একটু, কোথা থেকে কালার আসে। আচ্ছা, কালার কোত্থেকে আসে, যখন তুমি ফ্লেমের কন্ট্যাক্টে নাও সল্ট এবং মেটালটা যখন ফ্লেমের কন্ট্যাক্টে যায় তখন ফ্লেম থেকে সে কি করে, এনার্জি অ্যাবজর্ব করে, ফ্লেম থেকে সে কি করে, এনার্জি অ্যাবজর্ব করে। আচ্ছা, যখন সে এনার্জি অ্যাবজর্ব করে তখন তার যে ইলেকট্রন সেটা তখন নিউক্লিয়াসের বাউন্ডারি থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এনার্জি অ্যাবজর্ব করে তারা আপার স্টেটে যাবে। এন্ড ওয়ান্স আবার কি হবে, এনার্জি রেডিয়েটও করবে, এন্ড করে লোয়ার স্টেটে আসবে, এন্ড তখনই কি হবে, এনার্জি রেডিয়েট করবে। আর এনার্জি রেডিয়েট করলেই সেটা হয় ওয়ান ফর্ম অফ কালার, সেটা থেকেই কি হয়, কালার হয়। সো দ্যাট ইউ ক্যান সে যে কালারটা কি করে হয়, এইভাবে, অর্থাৎ ইলেকট্রন যদি কিনা এনার্জি অ্যাবজর্ব করে ফলোড বাই রেডিয়েট করে তাহলেই কি হবে, কালার রেডিয়েট করবে। সো দ্যাট তখনই তো একটা পসিবিলিটি থাকে যে কালারফুল হবে বা কালার শো করবে। তো এখন যখন ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম তোমার দিচ্ছে না কালার,
তাহলে কি দাঁড়ায় কথাটা? তাহলে এখানে না দুইটা কথা দাঁড়ায়, যদিও বইয়ে তোমরা একটা কারণ পাবা, আমি বলে দিচ্ছি, বই বই পড়লে দেখবা সেখানে একটা কারণ দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে দুইটা কারণ দেখাবো। ঠিক আছে, দুইটা কারণ দেখাবো বা দুইটা এক্সপ্লেনেশন দেখাবো। একটা কারণ হচ্ছে বইয়ের কারণটা বলি ফার্স্টে। বইয়ে যে কারণটা বলা আছে সেখানে বলা আছে যে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যখন ফ্লেমে যায় তখন কিন্তু তারা কি ফর্মে থাকে, বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ এই ফর্মে থাকে, নট বেরিলিয়াম নট ম্যাগনেসিয়াম। অর্থাৎ বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম হিসেবে কিন্তু তারা ফ্লেমের কন্ট্যাক্টে যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে গিয়া তারা আয়নের আয়ন হিসেবে যাচ্ছে, বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ এই হিসেবে যাচ্ছে কিন্তু, রিমেম্বার। সো দ্যাট ডোন্ট থিঙ্ক যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম 2+ এন্ড ম্যাগনেসিয়াম 2+। এখন এদের না চার্জ, এদের সাইজ খুব ছোট। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আয়নিক, এদের সাইজটা খুব স্মল, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজটা খুবই স্মল। এর সাথে আবার যখন এদের 2+ চার্জ, এর সাথে আবার এদের 2+ চার্জ, যার কারণে এদের যে ইলেকট্রনটা থাকে, এদের যে আউটার ইলেকট্রন গুলো থাকে, এদের যে সকল ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াস কি করে, এই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস এত স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ওভার দ্য ইলেকট্রন এত বেশি থাকে যে ইলেকট্রন বুনসেন বার্নারের ফ্লেম থেকে যে এনার্জি পায় ওই এনার্জি তার জন্য সাফিসিয়েন্ট না টু মুভ, অর্থাৎ তার জন্য মুভ করা সম্ভব হয় না। কি দাঁড়ালো, আবার কথাটা বলি, যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজটা খুব স্মল, স্মল এবং চার্জ খুব বেশি, স্মল হিসেবে চার্জ বেশি। তো সেখানে কি হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকে টুয়ার্ডস ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকে, যার কারণে ইলেকট্রন যখন তোমার হচ্ছে গিয়ে মুভ করতে চাইবে তখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ওভারকাম করা লাগবে না, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ওভারকাম করতে হবে। তো যে পরিমাণ এনার্জি লাগবে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ওভারকাম করার জন্য, সেই পরিমাণ এনার্জি সে বুনসেন বার্নারের কাছ থেকে পাবে না, অতটা এনার্জি সে পাবে না, যার জন্য তার ওভারকাম করা হবেও না। আর যদি সে ইলেকট্রন মুভই না করতে পারে, যদি ইলেকট্রন কি হতে না পারে, ইলেকট্রন যদি মুভ করতে না পারে, ইলেকট্রন যদি এনার্জি অ্যাবজর্ব করে হায়ার স্টেটে যাবে এবং এনার্জি পরে ইভলভ করবে, সেটাই যদি না হয় তাহলে কি আর কালার হওয়ার কথা ছিল? কারণ যারা কালার দিচ্ছে তারা যে কাজটা করতে পারছে এরা সেই কাজটা এদের দিয়ে হচ্ছে না, এটা এদের দিয়ে হচ্ছে না, সো দ্যাট এরা কালার দিবে না, সিম্পল। সো দ্যাট এরা কি করবে না, কালার দিবে না, এরা কালার দিবে না। এটা হচ্ছে বইয়ের এক্সপ্লেনেশন। এডিশনাল একটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি, একটা এডিশনাল এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, এটা তোমরা অ্যাড করতে পারো চাইলে। সেটা হচ্ছে এরকম যে হ্যাঁ এটা ঠিক, মানে আরেকটা পার্ট সায়েন্টিস্টের, এটা তো একটা কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট, এদের ইলেকট্রন গুলো তোমার কি করে, এনার্জি অ্যাবজর্ব করে এবং এনার্জি রেডিয়েটও করে। অর্থাৎ আগে যেটা বলছে সেটা না, এদের এনার্জি অ্যাবজর্পশনও হয় এবং ইলেকট্রন মুভও করে, আবার রেডিয়েশনও হয়। কিন্তু তোমরা তো জানো যে আমরা কি এটা বলি যে সব রেডিয়েশন চোখে দেখা যায়? আমরা কি এটা বলি কখনো যে সব রেডিয়েশন চোখে দেখা যায়? শুধুমাত্র কি 400 থেকে 700, 380 থেকে 740, অর্থাৎ এর মধ্যে যদি ন্যানোমিটার হয় ওয়েভলেন্থ তাহলে সেটি ভিজিবল হবে, এর কম বেশি হলে তার ভিজিবল হবে না, তাই না? তাইলে আরেকটা দাবি হচ্ছে এরকম যে এরা রেডিয়েট করে, কিন্তু এদের রেডিয়েটটা কি না ভিজিবল, যে ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থের মধ্যে না, যার কারণে এদেরকে ভিজিবল দেখায় না, যার কারণে যেহেতু ভিজিবল কিছু নাই, সো দ্যাট এটা ফ্লেম টেস্ট হিসেবে নেওয়া হয় না, এই কারণেই এদের ফ্লেম টেস্ট দেওয়া যায় না। তো হোপ বুঝতে পারছো যে কথাটা কি, যে দুইটা পক্ষই আছে না, একটা বলতেছে যে এটাই বইয়েরটা হচ্ছে স্ট্রং, মানে এটাই হচ্ছে তোমরা মেনলি বলবা, কিন্তু ওই কনসেপ্টটাও একটু ব্রেনে থাকলো তোমাদের, যে এখানে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন হয়, কিন্তু আমরা তো জানি যে সব রেডিয়েশনই ভিজিবল না, তো এদের রেডিয়েশনটা ভিজিবল না, যার কারণে এরা ফ্লেমে কালার দেয় না। তো এই দুইটা এক্সপ্লেনেশন ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা কেন ড্রাই টেস্ট বলে? হ্যাঁ, এটা তো বলিনি না, ফ্লেম টেস্ট তো বললাম, এই যেহেতু ফ্লেম ইউজ হয়, কিন্তু ড্রাই টেস্ট কেন বলে? কারণটা হচ্ছে এখানে যে সল্টটা নেওয়া হয়েছে, এই সল্টটা হচ্ছে কি র সল্ট, অথবা এই সল্টটা হচ্ছে ড্রাই সল্ট, অর্থাৎ তুমি ডিরেক্ট সল্ট থেকে আইডেন্টিফাই করছো, অর্থাৎ সল্টকে সলিউশনে কনভার্ট করনি, সল্ট থেকে সলিউশন তৈরি করে করনি, তো দ্যাট এটাকে তখন বলা হয় ড্রাই টেস্ট। আরেকটা যখন আমরা করব সেটা হচ্ছে ওয়েট টেস্ট।
ওকে, সো আরেকটা টেস্টের নাম ধরবো আমরা, সেটা হচ্ছে ওয়েট টেস্ট। তো ওয়েট টেস্টের বেসিকটা বলি তোমাদেরকে। ওয়েট টেস্টের বেসিকটা হচ্ছে এরকম যে তোমার ইউ আর সাপোজ টু গিভেন এ সল্ট, যেটা তুমি কি করবে, একটা টেস্ট টিউবে নিবা। একটা টেস্ট টিউব নিবা ফার্স্ট অফ অল, একটা টেস্ট টিউব নিবা ফার্স্ট অফ অল। টেস্ট টিউব নিয়ে ওই টেস্ট টিউবে কিছুটা সল্ট নিবা, নিয়ে সেই সল্টের মধ্যে কি করবা, ডিস্টিল ওয়াটার অ্যাড করবা। ডিস্টিল ওয়াটার অ্যাড করে এই টেস্ট টিউব থেকে একটা সলিউশন, এই টেস্ট টিউবে তুমি একটা সলিউশন তৈরি করবা। যে সলিউশনটা হবে মাদার সলিউশন, যে সলিউশনটা হবে স্টক সলিউশন। এইটা হচ্ছে গিয়ে সেই সলিউশন। এই সলিউশন থেকে তুমি কি করবা, একবার ক্যাটায়ন আইডেন্টিফাই করবা, একবার অ্যানায়ন আইডেন্টিফাই করবা। তো ল্যাবরেটরিতে যা তোমরা করবা কি জানো, প্রথমে এরকম একটা মাদার সলিউশন বানাবা, বানায়া আরো দুইটা টেস্ট টিউব নিবা। তার একটা টেস্ট টিউবে কিছুটা নিবা এখান থেকে, আরো একটা টেস্ট টিউবে আরো কিছুটা নিবা। একটার জন্য একটা ইউজ করবা হচ্ছে ক্যাটায়নের জন্য, আর একটা ইউজ করবা হচ্ছে অ্যানায়নের জন্য। আর স্টক তো থাকলোই, ঠিক না? তো এইটাই করা হয় আর কি মেইনলি, যেটা হচ্ছে ওয়েট টেস্ট। এখন ওয়েট টেস্টে যেটা হয়, তোমরা যেটা করবা ওয়েট টেস্টে বা তোমরা যেটা পড়তেছো সেটা হচ্ছে যে কনফার্মেশন টেস্ট। অর্থাৎ তোমাদেরকে এখন যেটা শেখানো হবে সেটা হচ্ছে কনফার্মেশন টেস্ট। কনফার্মেশন টেস্ট, ওকে? শোনো, মেইনলি এটা প্রথমে কি করতে হয়, প্রবাবিলিটি টেস্ট করতে হয়। প্রথমে কি করতে হয়, একটা প্রবাবিলিটি টেস্ট করতে হয়। অর্থাৎ তোমার ইউ আর গিভেন অ্যান আননোন সল্ট, তুমি তো একটা আননোন সল্ট পাইছো, তুমি কেমন করে সোডিয়ামে টেস্ট করবা, তুমি কেমন করে ক্যালসিয়ামে টেস্ট করবা, তুমি তো জানোই না যে সল্টটাকে, এটা তো যে কোনো সল্টই হতে পারে। তো দ্যাট তখন কি করা হয়, একটা প্রবাবিলিটি টেস্ট আছে। প্রবাবিলিটি টেস্ট আছে, অর্থাৎ কনজিকিউটিভ টেস্ট বলে এটাকে, কনজিকিউটিভ। অর্থাৎ কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, এরকম করে একটা প্রবাবিলিটি টেস্ট করতে হয়। প্রবাবিলিটি টেস্ট করতে হয়। এখন মনে করো প্রবাবিলিটি টেস্ট করলে হয় কি, তোমার একটা আহ, আহ, প্রথম একটা প্রাইমারি ডিসিশন আসবে, যে তুমি আন্দাজ করতে পারবা বা মোটামুটি শিওর হবা যে একটা কিছু এটা হতে পারে, ওটা হতে পারে, বা এটা হতে পারে, এরকম একটা ডিসিশনে ফার্স্টে তুমি আসতে পারবা। এইবার তুমি যে ডিসিশনটা আসছো, সেই ডিসিশনটাকে ডেমনস্ট্রেট করবার জন্য, অর্থাৎ সেটাকে কনফার্ম করার জন্য আরেকটা টেস্ট করবা। অর্থাৎ তুমি মনে করো ধরে ফেলছো যে সোডিয়াম হতে পারে, তুমি ধরে ফেলছো ক্যালসিয়াম হতে পারে, তুমি ধরে ফেলছো কপার হতে পারে, তখন তুমি কি করবা, কোনো একটা টেস্ট করবা যেটা তোমাকে শিওর করবে যে হ্যাঁ তোমার আইডিয়াটা ঠিক ছিল, অর্থাৎ ইউ থট রাইট, অর্থাৎ এটা ক্যালসিয়াম। ওই যে টেস্টটা কনফার্মেশন, তোমরা শুধু ওই টেস্টটাই করবা। ওই যে কনজিকিউটিভ টেস্ট, এটা তোমাদেরকে করতে হয় না। আর আমরা যারা এই কেমিস্ট্রিতে অনার্স করে আসছি, আমাদের জীবনের একটা আনন্দদায়ক সময়গুলো এর পেছনে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ ইউনিভার্সিটি থেকে দুপুরের পর থেকে সব স্টুডেন্টরা বাইরে যায়, বিকেলবেলা আড্ডা মারতো, আর আমরা সন্ধ্যা পর্যন্ত ল্যাবে থাকতাম এই বেকার কাজগুলো করার জন্য। কারণ আমাদের আর বের হওয়া হইতো না, কারণ আমরা এই প্রবাবিলিটি টেস্ট করতে করতেই মনে করো আমাদের জীবন শেষ হয়ে যেত, যে কখন আমার টার্গেট সল্টে যাব। এমন এর মধ্যে আবার কারো কারো আগে আগে হইতো, সে মনে করো আগে বের হইতে পারতো, আর কারো যদি পরে হইতো তাহলে মনে করো তার অবস্থা কি হয়। তো অনেক কষ্ট করা লাগে, ঠিক আছে? পারত পক্ষে এইগুলিতে আইসো না, মানে বুঝছো? এখন ইন্টারমিডিয়েটে পড়তেছো অতটুকুই। তো এখন তোমার কি দাঁড়ালো যে আমরা যেটা করবো সেটা হলো কি কনফার্মেশন টেস্ট। অর্থাৎ আমি জানি সোডিয়াম, সোডিয়াম টেস্ট করবো, আমি জানি ক্যালসিয়াম, ক্যালসিয়াম টেস্ট করবো, আমি জানি হচ্ছে অ্যালুমিনিয়াম, আমি অ্যালুমিনিয়াম টেস্ট করবো। এটা হচ্ছে কি কনফার্মেশন টেস্ট, ওকে? তো দেখো, আমরা বেসিক রেডিক্যাল হিসেবে তোমাদেরকে যেগুলো দিব বা সিলেবাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম। সোডিয়াম প্লাস, আমি সিরিয়াল আমার মতো করে করে নিতেছি, যদিও এটা সিরিয়াল না। আমি আমার স্টাডির সুবিধার জন্য তোমাদের এটা করে নিচ্ছি। এই অর্থাৎ তোমাদেরকে যে কয়টা ক্যাটায়ন করতে হবে অথবা যে কয়টা বেসিক রেডিকেল করতে হবে, এই কয়টা হচ্ছে এটা: সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ফেরিক, ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, অ্যামোনিয়াম। এই জন্যই শুরুতে যে তোমাদেরকে বলছি যে কেন এটা স্টুডেন্ট অ্যাভয়েড করে,
এখন মনে হয় কিছু কিছু টের পাচ্ছ যে তারা ভাবে যে এত ওয়াইড পড়বো, এখন একটা প্রশ্ন 3 নম্বরের সেটা পারলে ছেড়েই দিব, কথা বুঝছো? তো এই ক্যাটাগরি গুলা করতে হবে বা বেসিক রেডিকেল করতে হবে। আর অ্যাসিড রেডিকেল আমি চাচ্ছি না যে তোমরা এই দলে যাও, যে ঠিক আছে, এই জন্য এটা আগেই আমি টাচ করে ফেলছি। এটা সাধারণত আমরা চ্যাপ্টারের শেষে টাচ করতাম এতদিন, আগের ট্রেনটা ছিল যে এটা চ্যাপ্টারের শেষে ধরতাম, কিন্তু এখন আমি ইচ্ছা করে এটাকে একটু আগে নিয়ে আসছি যে এটা ইম্পর্টেন্ট বাড়ানোর জন্য। আচ্ছা, তো এরপরে এদিকে হলো ক্লোরাইড, সালফেট আর হচ্ছে কার্বনেট। তো এই হচ্ছে গিয়া বেসিক রেডিকেল আর অ্যাসিড রেডিকেল যেগুলো সিলেবাসে ইনক্লুডেড। ওকে, তো এগুলোই আমাদেরকে করতে হবে না। তো আমরা আজকে দেখি 2-3টা এগিয়ে রাখি, বাকিটা কালকে শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করছি সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন। সোডিয়াম আয়ন আইডেন্টিফিকেশন, সাপোজ তোমাকে সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করতে হবে, সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করতে হবে। তো তুমি সোডিয়াম আয়নটা আইডেন্টিফাই করতেছো কিসের থেকে? মনে করো সোডিয়াম ক্লোরাইড থেকে। এটা সোডিয়াম সালফেট, নাইট্রেট, কার্বনেট যা খুশি হইতে পারতো, এতে আমার কিছু যায় আসে না। কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। সোডিয়াম আয়ন আইডেন্টিফাই করব, এরপর এক্সাম্পল সেটা সোডিয়াম ক্লোরাইড থেকে। তার জন্য আমি কি করব? আমি তো তোমাদেরকে বলেছি, এখন যা করতেছো সেটা হচ্ছে আমরা বলি কি জানো, ডাইরেক্ট টেস্ট। অর্থাৎ মানে কনফার্মেশন টেস্ট হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা বলি কি জানো, ডাইরেক্ট টেস্ট। অর্থাৎ ডাইরেক্ট টেস্ট করো, মানে ইনডাইরেক্ট না, ডাইরেক্ট টেস্ট। তো এটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট টেস্ট। সোডিয়াম জানি, সেটা ধরেই টেস্টটা। তো আমরা এটা কনফার্ম করি হচ্ছে একটা এজেন্ট দিয়ে, সেটা হচ্ছে K2H2SB2O7। K2H2SB2O7, যার নাম হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট। তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট, যেটা কি আইডেন্টিফাই করে? সোডিয়াম ফ্রম সলিউশন। সোডিয়াম আইডেন্টিফাই করতে কোনটা ইউজ করব? পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট। তাতে কি হবে? তাতে হবে সোডিয়াম পাইরো অ্যান্টিমুনেট, আর হবে পটাশিয়াম ক্লোরাইড। রিয়াকশন কিন্তু খুব ডিফিকাল্ট না, রিয়াকশন এগুলো খুব বেশি ডিফিকাল্ট হবেও না। এগুলো জাস্ট আয়ন এক্সচেঞ্জ রিয়াকশন, এগুলো জাস্ট হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রিয়াকশন টাইপের। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে পটাশিয়াম ক্লোরাইড, আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমুনেট। তো রিয়াকশন তো খুব টাফ না, তাই না? রিয়াকশন খুব টাফ না, রাইট না? রিয়াকশন খুবই টাফ না। তো আচ্ছা, তো রিয়াকশনটা খুব টাফ না, রিয়াকশন খুব ইজি। কিন্তু অবজারভেশন কি? অবজারভেশন হচ্ছে যে এটা হোয়াইট প্রিসিপিটেট দিবে। কি করবে? হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। অর্থাৎ সোডিয়াম পাইরো অ্যান্টিমুনেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম হয়। তাহলে যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট অ্যাড করার পর দেখো যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট অ্যাড করার পরে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমুনেট অ্যাড করার পরে যদি দেখো যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, সেটা কার কারণে করছে? সোডিয়ামের কারণে। সো দ্যাট সোডিয়াম আইডেন্টিফাইড। ওকে, 2 নম্বর ক্যালসিয়াম 2+ আয়ন। এবার মনে করো ক্যালসিয়াম 2+ আয়ন তুমি আইডেন্টিফাই করতে যাচ্ছ। ক্যালসিয়াম 2+ আয়ন কি করে আইডেন্টিফাই হবে? দেখো, ফর এক্সাম্পল ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতেছো কি থেকে? ক্যালসিয়াম ক্লোরাইড থেকে। কমন সল্ট গুলো আমরা নিচ্ছি না, ক্যালসিয়াম ক্লোরাইড। তার জন্য তুমি ইউজ করবা তোমরা, সেটা হলো এরকম ফর্মুলাটা। যদিও বইয়ে ফর্মুলাটা অন্যভাবে দেওয়া আছে, আমি বলি কিভাবে দেওয়া আছে। সেখানে এভাবে দেওয়া আছে, NH4 না, কেমন দেওয়া আছে এটা, মানে এইভাবে দেওয়া নাই, অন্য ভাবে দেওয়া আছে, একসাথে করে দেওয়া আছে একসাথে। এই যে ইয়েস, এইভাবে NH4 C2O4, ইয়েস, এইভাবে দেওয়া থাকতে পারে। C2O4 মানে একসাথে করে অ্যামোনিয়াম
অক্সালেট বলে যেটাকে, অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট বলে যেটাকে। তো রিমেম্বার এটা এভাবে দেখলেও দেখতে পারো, বাট আমি যেভাবে দেখালাম ওভাবেও দেখতে পারো। তো এখন এটা ক্যালসিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট। তো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করলে কি হবে, কি হবে, অ্যামোনিয়াম কি হবে, ক্লোরাইড না? এদিকে যেহেতু ক্লোরাইড ওদিকে অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, দুইটা অ্যামোনিয়াম দুইটা ক্লোরিন, তাহলে দুইটা অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, হবে তো? এখন দুইটা অ্যামোনিয়াম সরবে কিন্তু একটা ক্যালসিয়াম আসবে, তো সেইটাকে আমরা লিখবার জন্য এভাবে লিখতেছি, একটু পিকুলিয়ার লাগবে বাট এভাবেই। তো এই এখন যেটা হলো এটা হলো ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। অর্থাৎ ক্যালসিয়াম আয়ন আইডেন্টিফাই করতে আমরা অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করব, অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়াম অক্সালেট হবে, এন্ড এই ক্যালসিয়াম অক্সালেটেরও হোয়াইট প্রিসিপিটেট হবে। তার মানেটা হলো দুইটা কিন্তু ডিফারেন্ট কেস, একটা হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যাড করার পরের হোয়াইট প্রিসিপিটেট, একটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেওয়ার কারণে যদি হোয়াইট প্রিসিপিটেট হয় তাহলে সোডিয়াম, আর অ্যামোনিয়াম অক্সালেট দেওয়ার কারণে যদি হোয়াইট প্রিসিপিটেট হয় তাহলে সেটা ক্যালসিয়াম। তার মানেটা হচ্ছে এটা যদি ক্রস করো, অর্থাৎ অ্যামোনিয়াম অক্সালেট দিছো সোডিয়াম আছে তাহলে কিন্তু হোয়াইট প্রিসিপিটেট হবে না, আবার পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট অ্যাড করছো আর ক্যালসিয়াম আছে তাহলেও কিন্তু হোয়াইট প্রিসিপিটেট হবে না। তো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেওয়ার পরে যদি হোয়াইট প্রিসিপিটেট হয় তাহলে সেটা সোডিয়াম, আর যদি অ্যামোনিয়াম অক্সালেট দেওয়ার পরে হোয়াইট প্রিসিপিটেট হয় তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তবে একটু বলি, এটা তো রিয়াকশন যেটা দেখাচ্ছ, কিন্তু বলবার সময় তো তুমি বইয়ের থেকে বলবা বা নোটশিট গাইডের থেকে বলবা, তখন লেখা আছে যে অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করলে ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে, যেটা যেটা ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিডে ফার্দার ডিজলভ হয়ে যায়। তার মানে আরেকটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে, ওটা না বললেও চলবে কিন্তু যেহেতু বলা আছে তাইলে ওগুলো কি হয় জানো, ওটাকে বলা হয়, আমরা বলি রিকনফার্মেশন, ওগুলোকে আমরা বলি হচ্ছে রিকনফার্মেশন। অর্থাৎ কনফার্মেশনের পরেও যদি কিছু করো তোমরা তাহলে সেটাকে আমরা ধরি হচ্ছে রিকনফার্মেশন। তো এরকম কিছু কিছু জায়গায় এরকম রিকনফার্মেশন আছে। ওকে, আর একটা আয়ন দেখায় আজকে শেষ করবো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আজকে অ্যালুমিনিয়াম পর্যন্ত রাখবো। হ্যাঁ, 3 নম্বর অ্যালুমিনিয়াম 3+ আয়ন আইডেন্টিফিকেশন। অ্যালুমিনিয়াম আয়ন আমরা কি করে আইডেন্টিফাই করব, অ্যালুমিনিয়াম। ওকে, তো দেখো কি করে করব। অ্যালুমিনিয়াম একই ঘটনা মনে করো, উই আর টেকেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করব। আচ্ছা, অ্যালুমিনিয়াম আইডেন্টিফাই করতে না সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয় প্রথমে। তাহলে অ্যালুমিনিয়াম আমরা আইডেন্টিফাই করতে গেলে ফার্স্টে আমরা কি করি, ফার্স্টে আমরা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়াম যখন আমার টার্গেট, তখন আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করি তখন কি হয়, তখন হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, সাথে করে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, হবেই তো, খুবই নর্মাল রিঅ্যাকশন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে আর সোডিয়াম ক্লোরাইড হবে। ব্যালেন্স করা খুব যে ইমার্জেন্সি তা না, কিন্তু হয়তো করতে পারো, সুবিধা করতে পারো। এখন না এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা না হলো, এইটা জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট দেয়, মানে শুধু হোয়াইট প্রিসিপিটেট বলে না এটাকে, এটাকে বলা হয় জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট, জেলির মতো দেখতে মনে হয় এই কারণে এটাকে বলে জেলি লাইক হোয়াইট প্রিসিপিটেট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। আচ্ছা, এখানেই শেষ না, অ্যালুমিনিয়াম আইডেন্টিফিকেশনটা এখানেই শেষ না। কারণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে যে হোয়াইট প্রিসিপিটেট হয় সেটা আরো আর অন্য অন্য সময়েও হয়, অর্থাৎ আরো কারো কারো জন্য এটা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম তাতে করে হোয়াইট প্রিসিপিটেট হলো, এটা আরো কারো কারো জন্য হয়, সুতরাং এটা শুধু অ্যালুমিনিয়ামের জন্য না, যার কারণে আমাকে আরো কিছু টেস্ট করা লাগবে। সেটা কি, সেটা হচ্ছে এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, অর্থাৎ উই আর কন্টিনিউইং অ্যাড। অর্থাৎ আমরা কি করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে যখন অ্যাড করছি আমরা দেখলাম যে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, তারপরেও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি, এটাকে বলা হয় এক্সেস।
অর্থাৎ একটা অবজারভেশন হওয়ার পরেও যদি তুমি একই জিনিস অ্যাড করো, একটা অবজারভেশন হয়ে গেছে তারপরেও তুমি সেই জিনিসটা অ্যাড করতেছো, ওটাকে বলা হয় এক্সেস। তখন তুমি ভাববে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিলাম তাহলে আবার সেটা এক্সেস কেন? তাহলে বুঝতে পারতেছো কেন এক্সেস? কারণ একটা অবজারভেশন হয়ে গেছে তারপরেও তুমি আবার দিছো, তার জন্য এটাকে বলা হয় এক্সেস, মানে এক্সট্রা দিছো আরো। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন এক্সেস দেওয়া হয় তখন এটা সোডিয়াম অ্যালুমিনেট আর ওয়াটার হয়, সোডিয়াম অ্যালুমিনেট এন্ড ওয়াটার হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার রিঅ্যাকশন করে সোডিয়াম অ্যালুমিনেট আর ওয়াটার হয়। তাতে করে কি হয়, ওই যে হোয়াইট প্রিসিপিটেটটা হলো ওটা ডিজলভ হয়ে গেছে, ওই যে হোয়াইট প্রিসিপিটেট সেটা কি হয়ে গেছে, এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে আবার ডিজলভ হয়ে গেছে। কিন্তু শেষ এখানেও না, এখানেও শেষ হয়নি। অর্থাৎ আমরা এখনো কনফার্ম হতে পারিনি, ডিজলভ আরো কেউ হতে পারে। এইবার এই সোডিয়াম অ্যালুমিনেটের সাথে কি করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করে দেওয়া হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করে দেওয়া হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এটার সাথে আবার কি করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করে দিল। তাতে করে আবার কি হবে জানো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। ও এমন ইয়ে রয়ে গেছে না, অ্যামোনিয়া প্লাস ওয়াটার। আচ্ছা তাহলে কি হলো খেয়াল করো, যে এইটার সাথে যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করা হলো, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হইছে, সোডিয়ামের ক্লোরাইড হইছে, অ্যামোনিয়া গ্যাস হইছে, ওয়াটার হইছে। এখন কি হবে জানো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আবার কি করবে, জেলিলাইট প্রিসিপিটেট দিবে, জেলিলাইট হোয়াইট পিপিটি। তার মানে কি হলো, রিপ্রোডিউস হইলো, আবার কি প্রিসিপিটেট রিটার্ন করলো, অর্থাৎ রিপ্রোডিউস হইলো। যখন এমনটা হয় তখনই অ্যালুমিনিয়াম কনফার্ম, তখন অ্যালুমিনিয়াম কনফার্ম। অর্থাৎ ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড, হোয়াইট প্রিসিপিটেট এক্সট্রা দিব, ডিজলভ হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, আবার ফর্ম করবে, তখনই এটা কাকে আইডেন্টিফাই করে, অ্যালুমিনিয়ামকে আইডেন্টিফাই করে। তো এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশন। এন্ড ইউ নো, এগুলোই হচ্ছে আইডেন্টিফিকেশন যেগুলো আমাদের করতে হয়, বা যতগুলো আছে বাকিগুলো করতে হবে। কথা বুঝতে পেরেছো?